কিছুদিন আগেও বাংলাদেশ দল পারফরমেন্স খারাপ করলে তাদের মধ্যে কোনো অনুশোচনা খুব কমই দেখা যেত। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তিনি বলছেন, স্বীকার করছেন তিনি চাপে পড়েছেন এবং দর্শকদের কাছ থেকে সাপোর্ট চেয়েছেন। তবে সবশেষে স্বস্তির জায়গাটা হচ্ছে বাংলাদেশ শেষ ম্যাচটা জিতে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সিরিজ জয় করেছে ওয়ানডেতে। আমরা কথা বলবো যে এই সিরিজে আসলে কোন জায়গাতে আমরা পিছিয়ে ছিলাম এবং আসলে সামনে কাজ করার জায়গা কতখানি রয়েছে, বা কোন পারফরমেন্সটা আসলে ফ্লুক আর কোনটা আসলে স্বাভাবিক, সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আপনাকে স্বাগত খেলাযোগে। আমরা গতকাল একটা দারুণ পারফরমেন্স দেখলাম, এই উইকেটে 296 হবে ভাবিনি প্রথম দুইটা ম্যাচ দেখে, তারপরে হলো ফ্লুক ইনিংস নাকি এটা আসলে এই উইকেটের সাথে স্বাভাবিক একটা রান হয়েছে ব্যাটারদের কাছ থেকে? গুড মর্নিং পার্থ। প্রথমত হচ্ছে আপনি যেটা বলছিলেন যে 296 হবে, ভাবেননি, অনেকেই হয়তো ভাবেননি এই উইকেটে। একইভাবে প্রথম 25 ওভারে 176 হওয়ার পর পরের 25 ওভারে 8 উইকেট 120 হবে, এটাও বোধহয় আপনি ভাবেননি। সো বাংলাদেশ কোনটা ফ্লুক কোনটা স্বাভাবিক এইটা না ডিফাইন করা খুব ডিফিকাল্ট। এই টিমের জন্য কোনটা আসলে যে স্বাভাবিক পারফরমেন্স এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেননা সৌম্য সাইফের যে দুটো ইনিংস, এই দুটো ইনিংস উইকেট বিবেচনায় শুধু ভালো না, এর সঙ্গে আপনি আরও 10টা বিশেষণ যোগ করে দিতে পারেন, যে অবিশ্বাস্য, অসাধারণ, মানে দুর্দান্ত, এরকম অনেক বিশেষণ যোগ করতে পারেন। এর সঙ্গে আপনি প্রশ্ন তুলতে পারেন যে এই যে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করা, ঠিক একই ঘটনাটা দিনের পর দিন ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে কলাপস করছেন। ব্যাপারটা কিন্তু এরকম না যে যেটা ওয়ানডেতে হচ্ছে, টি-20তেও হচ্ছে। আপনি 9 রানে 6 উইকেট হারাচ্ছেন, আপনি 70 রানে 8 উইকেট হারাচ্ছেন, আপনি 63 রানে 7 উইকেট হারাচ্ছেন, আপনি আপনার লাস্ট 9 উইকেট 120 রানে হারিয়ে অল আউট হচ্ছেন। আমি জাস্ট মানে নাম্বারসগুলো বললাম, এই নাম্বারসগুলো আপনাকে উইল হেল্প ইউ আউট টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস রিয়েলি গোয়িং অন। সো মিরাজ যেটা বললেন যে তারা চেষ্টা করছেন, দর্শকদের সাপোর্ট চান, একটা কথা কি পার্থ হচ্ছে, শুনতে একটু তেতো মনে হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই পৃথিবীতে ভ্যালু কিংবা মূল্য যদি আপনি হিসেব করেন, চেষ্টা করার জন্য এই পৃথিবীতে কোথাও কোনো মূল্য দেওয়া হয় না। এই পৃথিবীতে মূল্য দেওয়া হয় সাকসেসফুল হওয়ার জন্য কিংবা সফল হওয়ার জন্য। সো চেষ্টা আপনি আমিও করি, মিরাজরাও করবেন, এবং একই সঙ্গে দর্শকদের সাপোর্টের যে ব্যাপারটা, বাংলাদেশ ক্রিকেট দর্শকদের যে আকণ্ঠ ভালোবাসা, আমরা বলি না যে বুকিশলি, যে আসমুদ্র হিমাচল, যে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটকে লাস্ট 20, 25, 30 বছর যেভাবে সাপোর্ট করেছে, এর চেয়ে বেশি আপনারা কি সাপোর্ট চান? আপনারা গত 5-6 বছর ধরে দুয়ো শুনছেন, আপনারা গত 3-4 বছর ধরে দর্শকদের একটা তুলনামূলক অল্প কিছু বৈরিতা ফেস করছেন, স্টিল বাংলাদেশের মানুষ ক্রিকেটকে সাপোর্ট করে। এর চেয়ে সাপোর্ট মিরাজের কি বেশি চায়? এবং বাংলাদেশ যখন আমরা আমাদের মতো 2-4 জন যখন আমরা এই ক্রিটিক্যাল জায়গাগুলো নিয়ে সমালোচনা করতাম, বাংলাদেশের মানুষ সোশ্যাল সাইটে আমাদের ধুয়ে দিত যে ভাই আপনাদের এইটা ওইটা হ্যান ত্যান, ভালো খেলছে, দল জিতছে, তাও আপনারা পোষায় না। কারণ দল জিতলেও আমরা যে জায়গাগুলোতে সমস্যা আমরা মেনশন করতাম। এখন এসে দর্শক বুঝতেছে যে ওই জায়গাগুলো কখনো অ্যাড্রেস করা হয় না, যেগুলো আমরা 3-4-5 বছর আগে অ্যাড্রেস করেছি। সো দ্য পয়েন্ট ইজ, মিরাজের জায়গা থেকে তিনি সাপোর্ট চাইবেন, খুবই অবভিয়াস। তিনি বলবেন তার সময় দরকার, সেটাও খুবই অবভিয়াস। সময় নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাপোর্টের যে ব্যাপারটা, এটা বোধ হয় পেয়ে যাচ্ছেন ওনারা, এবং আগামীতে আমি বিশ্বাস করি পাবেন। একই সঙ্গে আরেকটা ব্যাপার দেখেন, যে আপনি কিছু সময়ে প্রশ্ন উত্তর থেকে বুঝতে পারবেন যে ওই ইন্ডিভিজুয়াল কি চিন্তা করছেন। আপনার সহকর্মী, আমার সাবেক সহকর্মী নাহিয়ান বিন জসিম প্রশ্ন করলেন যে তামিম এবং মাশরাফি বিন মুর্তজার কথা আসার পর যে চাপ কাটানোর জন্য মিরাজকে প্রশ্ন করলেন যে কি করতে হবে, বলেছেন কিনা। আপনি প্রশ্নের উত্তরটা আবার একটু শুই না দেখেন। প্রশ্ন করছেন একরকম, উত্তর হইল আরেক রকম। যে ভাই আপনার বাড়ি কই, সে বললো সকালবেলা আমি ডাইলটা বাদ দিয়ে বর্ত দেখে গেছি। সো দ্য থিং ইজ, আপনি কোনটার এগেনস্টে কি রিয়াকশন দেখাইতে হবে এটা বুঝতে পারতেছেন না। এটা শুধু মিরাজের না, বাংলাদেশের প্রচুর প্লেয়ারের এটা আছে, প্রেস কনফারেন্সে প্রশ্ন করলে বুঝবেন। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কতটুকু ফোকাসড, আপনি কতটুকু শার্প, আপনি কতটুকু ডিপ ডাউন চিন্তা করতে পারেন, এগুলোর প্রকাশ একজন মানুষের সঙ্গে কথা বলতে পারলে আপনি বুঝবেন। আমি বলছি না তার মধ্যে এগুলো নাই, কিন্তু ঘাটতি আছে ভাই, এই সত্যটা মেনে নেওয়া জরুরি। কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যখন কোনো টিমের ক্যাপ্টেন হন, তার সাফল্য পাওয়ার জন্য তার শক্তির জায়গা কী কী এটা অ্যাসেস করার পাশাপাশি তার ঘাটতি কোনগুলোতে এটা বোঝা আরও বেশি জরুরি, এটা আমি মনে করি। সো বাংলাদেশ টিম যে ধারাবাহিকভাবে বাজে খেলছিল সেই জায়গা থেকে বের হয়েছে, এবং একই সঙ্গে এই বের হওয়ার জন্য উইকেটের একটা বড় অবদান রয়েছে। যে উইকেটটাতে খেলা হয়েছে, এই উইকেটটা যে এখনও পর্যন্ত ডিমেরিট পয়েন্ট পায়নি,
এই কারণে এটাই আমি অনেক অবাক। যদি এটা টেস্ট ক্রিকেট হতো আমি এটা নিয়ে কোনো প্রশ্নই তুলতাম না, কিন্তু সাদা বলের ক্রিকেটে পার্থ, আপনি আমাকে একটা উদাহরণ দেখান, আপনি আমার প্রশ্ন করেন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আমাকে গত 7-8 বছরে একটা উদাহরণ দেখান ওয়ানডে T20 মিলিয়ে এরকম টাইপের একটা উইকেটে খেলা হয়েছে। সো জিনিসটা হচ্ছে যে আপনি সাকসেসফুল হওয়া দরকার। সাকসেসফুল হওয়ার জন্য যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, যে যুদ্ধ এবং প্রেমে নাকি কোনো নিয়ম নাই, সেই নিয়ম থেকে বের হয়ে আপনি এরকম উইকেট দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মিরপুরের উইকেটে খেলে, এরকম উইকেটে খেলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আপনি বড় পর্যায়ে গিয়ে কি করছেন গত 10 বছরে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শিখলো না। তো তারপরেও যদি এই অবস্থা চলতে থাকে আপনি কার কাছে কি এক্সপেক্ট করবেন? অবশ্যই আমরা শুনতে পেয়েছি মিরাজের কাছ থেকে গতকালকে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, আক্ষেপ করেছেন যে তার উপরেই দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে সেকেন্ড ওডিআইতে আমরা দেখতে পেয়েছি সুপার ওভারে নামানো হলো, কেন নামানো হলো রিশাদকে, কেন শান্তকে সুযোগ দেওয়া হলো, এই প্রশ্নগুলো মুখোমুখি তিনি হয়েছেন। তিনি বলেছেন যে এটা আসলে দলগত সিদ্ধান্ত ছিল, তার একার নয়। তার মানে কি ভুল করা বা পরিস্থিতি রিড করতে না পারা পুরো দলেরই সমস্যা? পার্থ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নাম বলবো না, বাংলাদেশ টিমের এক প্লেয়ার একটা পার্টিকুলার টিম মিটিংয়ে সবার মতামত চাওয়া হচ্ছিল, মাশরাফি বিন মুর্তজা সবার মতামত চাচ্ছিলেন, বেশ কয়েক বছর আগের কথা বলছি। সেই প্লেয়ার মত দিয়েছিল, ভাই 10-এর মতই আমার মত, 10-এর মতই আমার মত। মিরাজ হচ্ছে এরকম কথা বলছে। দায়টাতে চাপিয়ে দেওয়া বা দায়টা না নিতে চাওয়া, এটা হচ্ছে সেরকম মন্তব্য। ম্যান, ইউ আর দ্য ক্যাপ্টেন, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। সৌম্য প্রেস কনফারেন্সে এসে রেসপন্সিবিলিটি নিয়ে গিয়েছে যে আমি পারি না, আমি ব্যর্থ হয়েছি। ক্যাপ্টেন সেই রেসপন্সিবিলিটি নিতে চায় নাই। ভাই, এটা দলীয় সিদ্ধান্ত। দল কি 10 জনে চালায়? দল কি 15 জনে চালায়? দল তো চালায় ক্যাপ্টেন। কোন প্লেয়ার কখন নামবে, পাওয়ার প্লেতে কে নামবে, কে আপনার সুপার ওভারে নামবে, তো ঠিক করার দায়িত্ব কোচ ক্যাপ্টেন মিলে। যখন টিম ডিসিশন হয়ে যাওয়ার পর স্পেশাল কোনো সিনারিও তৈরি হবে, ক্যাপ্টেন হ্যাভ টু টেক দ্য লিড, ক্যাপ্টেন হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। মিরাজ সেই এসকেপিং ক্যাপ্টেন যে এই প্রেস কনফারেন্স বা এই কথার মাধ্যমে তার দায়িত্ব এড়িয়ে গেছেন, যে না এটা টিম ডিসিশন। সে সাহস করে বলতে পারে না যে আমি শান্ত কিংবা আপনার সৌম্য পাওয়ার প্লেতে সুপার ওভার এদেরকে নামে সিদ্ধান্তটা আমার জন্য ভুল হয়েছে। সে কিন্তু সাহস করে কথাটা বলতে পারে নাই। আমি ধরেই নিচ্ছি এটা টিম ডিসিশন, কিন্তু আপনি যখন এসে গড়পড়তা সবার ওপরে দায় চাপাবেন যে সবাই মিলেই ভুল করছি, এটা হয় না। বিং দ্য ক্যাপ্টেন, আপনাকে ওই সাহসী ভূমিকাটা রাখতে হবে। এবং একই সঙ্গে দেখেন ওই দিন যে ঘটনাগুলো ঘটেছে সুপার ওভারে, মিরাজ প্রেস কনফারেন্সের কি বলে গেছে যে আমাদের যে সুপার ওভার মানে প্রথম, আমি আপনাদের এই খেলাযোগের শোতেই বলেছিলাম যে ভাই সুপার ওভার আপনাদের জন্য প্রথম, আপনারা কি পৃথিবীতে নতুন আইছেন? সুপার ওভার কোনোদিন দেখেন নাই। জিনিসটা হচ্ছে যে এই যে এসকেপিং কথাবার্তা, যে পাশ কাটিয়ে যাওয়ার কথাবার্তা, দায়িত্ব না নিতে চাওয়ার যে কথাবার্তা, এগুলো মিরাজ প্র্যাকটিস করে যাচ্ছেন। লাস্ট আর একটা উদাহরণ দেয় আপনার এই প্রশ্ন সম্পর্কভাবে। তৃতীয় ওয়ানডেতে জেতার পর প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন, আগেও 10-এ ছিলাম, এখনও 10-এ আছি। মানে এর চাইতে একজন ক্যাপ্টেনের সস্তা কথা হইতেই পারে না। আগে 10-এ ছিল, 10 থেকে ওঠার জন্যই আপনার ক্যাপ্টেন বানানো হয়েছে। আগে 10 ছিল বলে আপনি এখনো 10-এ আছেন, এইটাকে আপনি ডিফেন্ড করতেছেন যে না আগে খারাপ ছিল, আমিও খারাপ, অতটাও খারাপ না। তাহলে আপনি ক্যাপ্টেন কেন হয়েছেন? ক্যাপ্টেন যদি হয়ে থাকেন আপনাকে উইথ কনভিকশন এটা বলতে হবে যে আমি আগে 10-এ ছিলাম, নাও ইটস মাই প্রাইমারি রেসপন্সিবিলিটি 10 থেকে দলকে টপ 7-এ নিয়ে যাওয়া বা 8-এর মধ্যে নিয়ে যাওয়া। একটা কথার কথা বলতেছি আমি, কিন্তু সে ওই 10টাকে মানে আগে আমি খারাপ ছিলাম এটা ডিফেন্ড করতেছে যে আগের চাইতে তার খারাপ হয়নি। মানে অন্যজন যদি একটা হাবিজাবি ময়লা খায়, আপনিও সেই ময়লা খাওয়া সাপোর্ট করবেন। ইজ ইট লাইক দ্যাট? সো এই যে এসকেপিং মেন্টালিটি, বকডাউন থাকার মেন্টালিটি, পিঠ বাঁচিয়ে মানে চলার মেন্টালিটি, বাংলাদেশের অনেক সিনিয়র প্লেয়ার এটা ছিল, মিরাজ এটা পেয়েছে। আমরা একটা কথা শুনতে পেয়েছি তার কাছ থেকে, গতকালকে তিনি বলছিলেন যে কঠিন সময় মিরাজ মিস করেছেন রিয়াদ এবং মুশফিককে। মানে করবেন, রিয়াদ খুবই স্বাভাবিক। মুশফিক অনেকদিন খেলার মধ্যে নেই, তারপর তিনি তাকে মিস করছেন। তার মানে কি এক অর্থে এই যে অঙ্কন তিনি ফ্লপ হলেন এই তার ডেবু সিরিজে, তিনি কি এক অর্থে অঙ্কনকে কাঠগড়ায় দাঁড় করে দিলেন সরাসরি না বলে? নুরুল হাসান সোহান তিনি অনেকদিন পর এসেছেন দলে, তিনি আসলে খুব একটা ভালো করতে পারেন, তাকেও কি এক অর্থে দাঁড় করে দিলেন? যদি দাঁড় করাতে হয় সরাসরি কেন বলছিল, কেন আমি তুলনা করছি? একটা ব্যাপার হচ্ছে যে অঙ্কন ফ্লপ করেছেন এই কথাটা আমি সেভাবে বলতে চাই না। একটা তিনি 40+ রানের কত 46 বোধহয় করেছিলেন। সো এই ধরনের উইকেট একটা 46 রানের ইনিংস যথেষ্ট ভালো। সো অঙ্কন ফ্লপ এটা আমি মনে করি না। তিনি খেলতে পারেননি তার কাছে এক্সপেকটেশন অনুযায়ী, ঠিক আছে। আপনি থার্ড ওয়ানডেতে মিরাজকে সোহানকে কয় নাম্বার নামাইছেন? 7-এর দিকে। আপনি তাওহিদ হৃদয় 44 বলে 28 করে গেছে, এটা আপনার চোখে পড়ে নাই? শান্ত 3 লাইফ পেয়ে যে বাজে ব্যাট করছে, এটা আপনার চোখে পড়ে নাই? কারণ কি, যে ড্রেসিং রুমে কোরামের কথা বলে না? শান্তকে বাদ দিয়ে তাওহিদ হৃদয় বা অন্যরা বা জাকির আলীরা, এরা তো একটা কোরামের প্লেয়ার,
এটা সারা বাংলাদেশে এখন এটা আলোচনা হচ্ছে, কয়দিন পর নাম ধরে আলোচনা হবে যে কাদের কাদের কারণে কোরআনটা তৈরি হয়েছে। আমি ওই আলোচনাতে এখন যেতে যাচ্ছি না, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম। জিনিসটা হচ্ছে যে আপনি ক্যাপ্টেন হিসেবে যখন এই ধরনের আলোচনা করবেন তখন আপনি মানে পার্সোনালি কোনো প্লেয়ারের নাম না বলাটা ভালো। কেউ নর্মালি বলে না যে ওর কারণে ব্যর্থ হয়েছে অমুক তমুক এটা ওটা, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি যখন পুরো টিমটার নিয়ন্ত্রণে আছেন, দায়িত্বে আছেন, ক্যাপ্টেনের তো মূল দায়িত্ব, হিজ মানে গাইডিং দ্য শিপ, তো সেই ক্যাপ্টেন যখন এরকম করে এসে দুই সিনিয়র প্লেয়ারের কথা বলবেন, এবং যে দুজন সিনিয়র প্লেয়ার মুশফিক এবং রিয়াদ, আমি পার্সোনালি ফিল করি 2019 বিশ্বকাপের পর তাদের আসলে ওয়ানডেতে খেলানোই উচিত ছিল না ভবিষ্যৎ চিন্তা করে, মিরাজ তাদের মিস করছেন। তার মানেটা কি? আপনি যদি এখন প্রতিনিয়ত এই কথাটা বলতে থাকেন যে ভাই সাকিব থাকলে ভালো হতো, আরেকটা অলরাউন্ডার, ওপেনিংয়ে তামিম ভাই থাকলে ভালো হতো, তার মানে কি? আপনি, আমরা বলি না বাংলাদেশ ক্রিকেট 10 বছর আগে যেখানে ছিল সেখানে আছে, 2015 বিশ্বকাপে যেখানে ছিল 25 এসে তার সাথে আরো খারাপ জায়গায় আছে। মিরাজ হচ্ছে ওই চিন্তার মানুষ। হয়তো আগামী 3 মাস পরও মিরাজ যদি ক্যাপ্টেন থাকে আর কি, তার কাছ থেকে শুনবেন যে মিডল অর্ডারে মুশফিক ভাই থাকলে খুব ভালো হইতো। সো এই যে যিনি আছেন আপনাদের সাথে, আপনি বোধহয় প্রশ্ন করেছিলেন যে এরকম যে সাকিব থাকলে সাকিবকে মিস করছেন কিনা। আই ডোন্ট মিস, আই নেভার মিস। আপনার রিসোর্স যা আছে আপনার সেই রিসোর্স নিয়ে ঝাঁপ দিতে হবে, এগিয়ে যেতে হবে। আপনি বিরাট কোহলির কোনোদিন বলতে শুনছেন টেন্ডুলকার থাকলে ভালো হইতো? আপনি স্টিভেন স্মিথকে কোনোদিন বলতে শুনছেন রিকি পন্টিং থাকলে ভালো হইতো? আপনি কোনোদিন জশ বাটলারকে শুনতে পাইছেন ওপেনিংয়ে যদি গ্রাহাম গুডস থাকতো তাহলে ভালো হইতো? এইগুলা হচ্ছে একজন, আমি আবারও বলি, দুর্বল চিন্তার, দুর্বল মানসিকতার, এবং একই সঙ্গে সবাইকে সন্তুষ্ট করে চলার মতো যে ধরনের মাইন্ড সেট আপ নিয়ে চলে একজন ক্যাপ্টেন। মিরাজ হচ্ছে ঠিক ওই কাজ। এই কারণে সে ঘুরে ফিরে আবারও দেখবেন 3 মাস 6 মাস পর মুশফিক ভাই থাকলে ভালো হইতো, বাদশাহী ভাই থাকলে ভালো হইতো, সাকিব ভাই থাকলে ভালো হইতো, এগুলো সে বলবে। আশা করি সেটা সেই অবস্থায় তিনি যাবেন না। আমরা আসলে দেখতে পারি যে সামনের সিরিজগুলো তিনি কিভাবে দলকে সামলান। অনেক ধন্যবাদ দেব চৌধুরী।